ইসরায়েল যে কতটা আসলে বর্বর জাতি আর কতটা মারাত্মক এবং হিংসাত্মক একটা জাতি আসলে আপনি কল্পনা করতে পারবেন না। এই জাতিটা আসলে ছিল একটা যাযাবর জাতি। তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না, নির্দিষ্ট কোনো দেশ ছিল না, ইভেন ভৌগোলিক কোনো সুনির্দিষ্ট কোনো জায়গাও ছিল না। এই ইহুদি জাতি পৃথিবীর বিভিন্ন দেশে বিচ্ছিন্নভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তারা ব্রিটেনের কাছে অনেকটা মিনতিভাবে, আকুলভাবে তারা একটি রাষ্ট্র, তাদের জন্য সুনির্দিষ্ট একটি রাষ্ট্র গঠন করার জন্য একটা আবেদন জানায়। কিন্তু ব্রিটেন তখন আসলে তাদেরকে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টা করেনি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে তারা একটা রাষ্ট্র গঠন করার জন্য চিন্তা করতে থাকে এবং সেটা বাস্তবায়ন হয় 1948 সালের দিকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 2 থেকে 3 বছর পরবর্তী থেকে। এবং সেই কারণে মুসলিম বিশ্ব তথা আরব বিশ্ব এর বিরোধিতা করতে শুরু করে। কিন্তু এই যে একটি ইহুদি রাষ্ট্রের জন্ম ফিলিস্তিনে, যারা বছরের পর বছর তাদের পূর্বপুরুষ পর্যন্ত এই ফিলিস্তিনি রাষ্ট্রে ফিলিস্তিনবাসীরা বসবাস করে আসছে, তাদের আসলে এই যে নির্দিষ্ট একটা ভূখণ্ড থেকে বিতাড়িত করা হলো, কিন্তু আরব রাষ্ট্রগুলো তখনকার সময়ে কি কোনো আসলে পদক্ষেপ নিয়েছিল? এর উত্তর হচ্ছে আসলে সেরকম কোনো পদক্ষেপে নেয় নাই। যখন ব্রিটেন এই ফিলিস্তিনি নির্দিষ্ট ভূখণ্ডে একটা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র গঠন হয়, এর আগে আসলে ব্রিটেন চিন্তা করেছিল যে তাদের যে একটা নির্দিষ্ট রাষ্ট্র হবে সেটা হয়তো বা উরুগুয়ে অথবা আর্জেন্টিনার মতো ল্যাটিন আমেরিকার কোনো একটা রাষ্ট্রে এই ইহুদি রাষ্ট্র জন্ম হবে বা ওখানে প্রতিষ্ঠা হবে। কিন্তু তারা পরবর্তীতে আসলে চিন্তা করলো যে না, ফিলিস্তিন যে ভূখণ্ডটা মূলত ব্রিটেন দখল করে আছে, ঠিক সেখানেই একটা ইহুদি রাষ্ট্রের জন্ম হবে। এই ইহুদি রাষ্ট্রের আসলে জন্মের পরপরই, বিশেষ করে 1948 সালের প্রথম দিকেই আরবদের সাথে একটা যুদ্ধ হয়, যা প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই ইসরায়েল যখন ঠিক প্রথম জন্ম হয়েছিল ইসরায়েলের, তখন 1948 সালের প্রথম দিকে যখন আরব এবং ইসরায়েল যুদ্ধ হয়, সেই প্রথম যুদ্ধেই আরবরা হেরেছিল ইসরায়েলের কাছে। এর কারণ কি? এর কারণ আসলে আরবদের মধ্যে ইউনিটি থাকলেও, মুখে মুখে ইউনিটি ছিল, কিন্তু আসলে কাজের কাজ কোনো কিছুই ছিল না। তারা মুখে মুখে আসলে ইউনিটির কথা বলতো, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে তারা নিজেদের ক্ষমতা আর দাম্ভিকতা নিয়ে ব্যস্ত ছিল। আর ওইদিকে ইসরায়েলি ইহুদিরা তাদের প্রচণ্ড জাতীয়তাবাদ তাদের মধ্যে কাজ করত। আর একটা দেশের নাগরিকদের মধ্যে যখন জাতীয়তাবাদ জাগ্রত হয়ে ওঠে, তখন আসলে তাদেরকে ঠেকানো খুবই কঠিন হয়ে যায়। প্রথম যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় 1948 সালের দিকে, তখন কিন্তু ওই ইসরায়েলে তেমন কোনো অস্ত্র ছিল না বললেই চলে। কিন্তু তারপরেও তাদের মধ্যে ওই জাতীয়তাবাদের কারণে তারা কিন্তু প্রথম যুদ্ধে আরবদেরকে পরাজিত করে। কিন্তু আসলে মজার বিষয় হচ্ছে, একটা যুদ্ধ বছরের পর বছর, মাসের পর মাস স্থায়ী হলেও
এই আরব ইসরায়েল যুদ্ধ মানে তাদের সংঘর্ষ হওয়ার কয়েক দিনের ভিতর বা কয়েক মাস পরেই এটা শেষ হয়ে যেত। কোনো একটা শান্তি চুক্তি বা চুক্তির আড়ালে এই যুদ্ধটা শেষ হয়ে যেত। আসলে যুদ্ধ তো এরকম হওয়ার কথা না। যুদ্ধ তো আসলে এই সকল যুদ্ধ চালানোর মতো তো আরবদের সম্পদ ছিল, অর্থ ছিল, তারপরও আসলে আরবরা কোনো একটা কারণে এই যুদ্ধ মানে তেমন একটা স্থায়িত্ব ছিল না। এর কারণ কি? কারণ আরবরা আসলে প্রথম দিক থেকেই তাদের সামরিক দিক থেকে খুব একটা শক্তিশালী ছিল না। তারা ছিল অনেকটা বিক্ষিপ্ত এবং তাদের নিজেদের অর্থ সম্পত্তি এবং ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখার জন্য তাদের একটা বিশেষ প্রবণতা ছিল। এই কারণে তারা আসলে বেশি দিন ধরে বা দীর্ঘমেয়াদী একটি যুদ্ধ তারা আসলে চাইতো না। তারা চাইতো যে যদি কোনো একটা যুদ্ধ লেগেই যায় তাহলে জাতিসংঘ অথবা পশ্চিমাদের মধ্যস্থতায় একটা শান্তি চুক্তি বা কোনো একটা চুক্তি হোক যার মাধ্যমে যুদ্ধ শেষ পরিণত হয়। এই তো গেল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। তা দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধেও আসলে কোনো একটা কারণে, অদৃশ্য কারণে যুদ্ধ বেশি দিন আসলে স্থায়ী হয় নাই। এর পরবর্তীতে যখন দুইটা আরব ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজিত হয়, এই কথাটি বলার অর্থ হচ্ছে এই যুদ্ধে মূলত আসলে মুসলিম দেশগুলি খুব একটা অংশগ্রহণ করে নাই। সবগুলি দেশ, মাত্র গুটি কয়েক 2 থেকে 3টা রাষ্ট্র, যেমন মিশর, সিরিয়া এবং জর্ডান। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলি যেমন সৌদি আরব সহ তুরস্ক বা অন্যান্য রাষ্ট্র, এরা সহযোগিতার নাম করলেও যুদ্ধ শুরু হওয়ার পরবর্তীতে আরবদেরকে সহযোগিতা করে নাই। এই সৌদি আরব, তুর্কি, এই সকল শক্তিশালী রাষ্ট্রগুলি মিশর, সিরিয়া এবং জর্ডান, যে 3টি রাষ্ট্রের সাথে ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয়েছিল, সে সকল রাষ্ট্রগুলিকে সহযোগিতা করে নাই। আসলে মূল কথা হচ্ছে তারা ইউনিটির কথা বললেও তারা আদৌ ইউনাইটেড ছিল না। তারা শুধু নিজেদের ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল। আবার এখানেও আর একটা সমস্যা, সেটা হচ্ছে সিরিয়া, মিশর এবং জর্ডান 3টি রাষ্ট্র একসাথে একজোট হয়ে ইসরায়েলকে আক্রমণ করার কথা বললেও জর্ডান ছিল আসলে সেখানে বিশ্বাসঘাতক একটি রাষ্ট্র। জর্ডান ছিল একেবারে বিশ্বাসঘাতক একটি রাষ্ট্র। কেন? এটার কারণ ছিল জর্ডান আসলে তারা ইসরায়েলিদের সাথে একটা গোপন চুক্তি করেছিল যে তারা যদি আরব ইসরায়েল যুদ্ধে লিপ্ত হয় তাহলে তারা নামে মাত্র ইসরায়েলের সাথে যুদ্ধ করবে, তারা ওরকমভাবে ইসরায়েলকে আক্রমণ করবে না। তাহলে সেখান থেকেও একটি রাষ্ট্র চলে গেল। তাহলে থাকলো সিরিয়া এবং মিশর। আসলে সিরিয়ার অবস্থা ছিল আরও করুণ, কারণ সেখানে সামরিক শাসন চলছিল, যার কারণে জনগণ এবং শাসকদের মধ্যে একটা দূরত্ব ছিল। তাদের মধ্যে কোনো ইউনিটি কাজ করতো না এবং তাদের মধ্যে কোনো ধরনের জাতীয়তাবাদও কাজ করে নাই। যার কারণে কোনো একটা যুদ্ধে যদি আসলে লিপ্ত হয়, যে সরকার তার জনগণের সাথে কোনো ধরনের সংযোগ নাই, তাহলে সেই সরকার আসলে অনেকটা পৃথক, একাকী হয়ে যায় এবং তাদের ক্ষমতা থাকলেও সেটার সম্পূর্ণ ব্যবহার করতে পারে না, আর ব্যবহার করতেও চায় না তখনকার সেই স্বৈরশাসকরা। কারণ তারা জানে যে যুদ্ধে যদি লিপ্ত হয় তাহলে তাদের সেই সকল দেশের জনগণই তাদের বিরুদ্ধে চলে যাবে। এই কারণেই মূলত সিরিয়াও আসলে তার পুরো সামরিক শক্তিটাও ওই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে নাই। আর মিশর সেই সময় আসলে শক্তিশালী বলা হলেও তাদের বিমান বাহিনীর মধ্যে কতিপয় এয়ারফোর্স শক্তিশালী হলেও তাদের সেনাবাহিনী ছিল অত্যন্ত দুর্বল। কারণ তারা আসলে ইচ্ছা করে সেনাবাহিনী শক্তিশালী করে নাই, কারণ তারা মনে করতো সেনাবাহিনী শক্তিশালী করলে হয়তোবা
কোনো একটা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে অপসারিত করতে পারে। এই জন্য আসলে নিজেদের মধ্যে কোন দল নিজেদের মধ্যে দৌরাত্ম্য এবং জাতীয়তাবাদের উন্মেষ না ঘটায়, সেই সকল শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে পেরে ওঠে নাই। এই যে আরব এবং মুসলিম দেশগুলির সাথে ইসরায়েলের যুদ্ধ বলতে আসলে বোঝানো হয়, তাহলে সেটা আসলে মোটেই পুরো আরব এবং মুসলিম রাষ্ট্রগুলির সাথে যুদ্ধ না, সেটা কখনোই না। কারণ হচ্ছে সেখানে গুটি কয়েক মাত্র 3টি রাষ্ট্র অংশগ্রহণ করলে সেই সকল রাষ্ট্র কখনোই অংশগ্রহণ করে না সেই সকল যুদ্ধে, এবং কোনো ধরনের মনস্তাত্ত্বিক, সামরিক, অর্থনৈতিক, সামাজিক বা আন্তর্জাতিকভাবে সেই সকল 3টি রাষ্ট্রকে সহযোগিতা করে নাই। তারপর এই 3টি রাষ্ট্রের মধ্যে জর্ডানের অবস্থাও খুবই ভয়াবহ ছিল, কারণ তারা ছিল ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সিরিয়া এবং মিশরের সাথে। এই কারণে আসলে চিন্তা করলে দেখা যায় যে অনলি মিশর এবং সিরিয়ায় ইসরায়েলের সাথে 2টি যুদ্ধে লিপ্ত হয়েছিল, এবং সেটা তৃতীয় যুদ্ধেও ঠিক সেম কাহিনী ঘটেছিল, যেটা 1967 সালের 6 দিনের যুদ্ধ বলে যে যুদ্ধটা আসলে আমরা জানি। সেই যুদ্ধেও আসলে জর্ডান ওই 2টি রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এই জর্ডান বর্তমানেও ঠিক একই কাজ করছে। 6 দিনের যুদ্ধ আসলে এই 3টি রাষ্ট্র একযোগে ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত হলেও মাত্র 6 দিন যুদ্ধটি স্থায়িত্ব ছিল কেন? মাত্র অনলি 6 দিন ধরে। এর কারণ কি? এত বৃহৎ রাষ্ট্র তারপরও নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে নাই এই আরবরা, কারণ কি? অথচ তখনকার সময়ে আসলে যুক্তরাষ্ট্র এই ইসরায়েলকে এতটা সহযোগিতা করে নাই যতটুকু ইংল্যান্ড এবং ফ্রান্স সহযোগিতা করেছিল। ঠিক তখনকার সময়ে মিশরকে এই তখনকার সোভিয়েত ইউনিয়ন অনেক সামরিক সহযোগিতা করেছিল, যেটা ইংল্যান্ড এবং ফ্রান্স, আমেরিকা 3টি রাষ্ট্র মিলেও ইসরায়েলকে সহযোগিতা করে নাই। তারপরেও মিশর, সিরিয়া এবং জর্ডান 3টি রাষ্ট্র একযোগে ইসরায়েলের কাছে 6 দিনের মধ্যে ব্যবধানে হেরে গিয়েছিল। এটা অত্যন্ত লজ্জাকর একটা যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এবং আরব বিশ্বের জন্য। এটার কারণ কি? কারণ ছিল ওই ধরনের বিশ্বাসঘাতকতা, একটা বড় কারণ ছিল। মিশর যে রাষ্ট্রটি তখনকার সময়ে আসলে অনেক শক্তিশালী ছিল, তখনকার রাষ্ট্রনায়ক ছিল গামাল আব্দুল নাসের। সে আসলে 1956 সালে সুয়েজ খাল বন্ধ করার কারণে সে আরব বিশ্বে অনেক জনপ্রিয়তা পেয়েছিল, যার কারণে সে আসলে আরব বিশ্বের নেতা মনে করতে শুরু করলো। কিন্তু তার রাষ্ট্রে যে আসলে সামরিক বাহিনী খুবই দুর্বল ছিল, সে সেটা ভুলে গিয়েছিল যে 1948 সালে দুইটা যুদ্ধে তারা হেরে গিয়েছে। কিন্তু ইসরায়েল বছরের পর বছর তারা সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তারা জানতো যে আরবরা একটা সময় আসলে ইসরায়েলকে হামলা করবে, সেই জন্য তারা বছরের পর বছর ওই মিশর, সিরিয়া এবং জর্ডানের বিমান বাহিনী, সেনাবাহিনীর মধ্যে তারা অনেক গোপন নকশা তারা কালেকশন করে, যা তারা যে কোনো সময় যুদ্ধে তারা এই নকশাগুলি মুসাদের মাধ্যমে এগুলি কালেক্ট করে ধ্বংস করে দেবে। আসলে আরব ইসরায়েল যে 6 দিনের যুদ্ধ 1967 সালে সেটা হয়েছিল, সেটা অনেকটা আসলে পশ্চিমারা প্রচার করে যে ইসরায়েল বাধ্য ছিল ওই যুদ্ধের জন্য, কিন্তু আসলে 1948 সালের পর থেকে ইসরায়েলেরা জানতো যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। ওরা এরকমভাবে একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিল যে এই পরিস্থিতির কারণে তারা যুদ্ধে লিপ্ত হবে। তখনকার সময় আসলে আরবরা তখনকার সময়ে যে এতটা শক্তিশালী ছিল না এবং মনস্তাত্ত্বিকভাবেও দুর্বল ছিল, এবং আরবদের মধ্যেও কোনো ধরনের জাতীয়বাদ ছিল না, এবং সেই সময়কার স্বৈরশাসকরাও জনগণ থেকে অনেক পৃথক ছিল, যার কারণে তারা ছোট্ট একটা ইসরায়েলের সাথে পেরে ওঠে নাই। ইসরায়েল আসলে তারা যে নেতৃত্বে বসায় তাদের নেতৃত্বগুলি অনেক শক্তিশালী, সুতীক্ষ্ণ, বুদ্ধিমান, এবং তারা মেধাবী লোকদেরকে তাদের উচ্চ পর্যায়ে আসীন করেছিল।
যে সকল নেতারা তাদের ক্ষমতা নিয়ে ভাববে, যে সকল নেতারা তাদের উদরপূর্তি নিয়ে ভাববে, তারা কখনোই ওই সকল জাতীয়তাবাদের সাথে জিতবে না, যেটা ইসরায়েলের সাথেও পেরে ওঠে নাই। তখনকার সময়ে জর্ডানের বাদশাহ চেয়েছিল যে ইসরায়েলের সাথে একটা গোপন আঘাত করে তারা নামমাত্র যুদ্ধে অংশগ্রহণ করবে ওই 6 দিনের যুদ্ধে, এবং তারা সেটাই করেছিল। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে ইসরায়েল জর্ডানের পশ্চিম তীর দখল করে নিয়েছিল। জর্ডান সেটা বুঝতেই পারে নাই। এই 6 দিনের যুদ্ধের প্রথম দিনেই মিশর হেরে গিয়েছিল, প্রায় 80% হেরে গিয়েছিল। কারণ কি ছিল? কারণ ইসরায়েল জানতো যে মিশরের এয়ারফোর্স বিমান বাহিনী অনেক শক্তিশালী। তারা কি করলো? প্রথম দিনেই তারা এয়ারফোর্সে যে বিমান বাহিনীর যে বিমানবন্দরগুলি সেগুলি প্রায় সবগুলি ধ্বংস করে দিয়েছিল প্রথম দিনেই। তারা জানতো যে মিশরের রাডার সিস্টেম খুব বেশি অ্যাক্টিভ না। তারা জানতো যে মিশরের এই এয়ারফোর্সগুলি যদি ধ্বংস করে দেয় তাহলে সিনাই উপত্যকা যেটা ছিল এটা পাড়ি দিয়ে ইসরায়েলকে ধরার মতো সেই রকম শক্তি ছিল না মিশরের। এবং সেটা তারা মুসাদ গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তারা অনেক তথ্য জোগাড় করে আগে জেনে গিয়েছিল। কিন্তু মিশর এত বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা ইসরায়েলের দিকে এগিয়ে আসে নাই। আসলে মিশর তখনকার সময় গামাল আব্দুল নাসের তিনি চেয়েছিলেন যুদ্ধ না করে কিভাবে ইসরায়েলকে চাপে রাখা যায়, কিন্তু সেটা আসলে সম্ভব না। যেখানে যুদ্ধ করা দরকার সেখানে যুদ্ধই করা দরকার, সেখানে আসলে কূটনৈতিকভাবে কোনো কিছু হয় না। আসলে গামাল আব্দুল নাসের তখনকার সময়ে 1967 সালে চেয়েছিলেন যে সিনাই উপত্যকাতে যাতে কোনো ধরনের ইসরায়েলি বাহিনী আক্রমণ না করে। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে তখনকার সময় কিন্তু ফিলিস্তিন পশ্চিম তীর এবং গাজা দুই দেশের দখলে ছিল। সেটা হচ্ছে প্রথম যে গাজা সেটা দখলে ছিল মিশরের, এবং ফিলিস্তিনের পশ্চিম তীর সেটা দখলে ছিল জর্ডানের। তো 1967 সালের যুদ্ধে যখন প্রথম দিনেই ইসরায়েল তার 80% যুদ্ধে জয়ী হয়ে যায় মিশরের সাথে, তখন কিন্তু আসলে চিন্তা করে দেখেন 3টা রাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু ইসরায়েল কিন্তু 3টা রাষ্ট্রের সাথে একসাথে যুদ্ধ করে নাই। তারা একটি করে যুদ্ধ করেছে, এক দিনে এক রাষ্ট্রের সাথে। প্রথম দিন তারা যুদ্ধ করেছে আসলে বললে ভুল হবে, তারা একচেটিয়া যুদ্ধ করেছে, সেটা হচ্ছে মিশরের সাথে। অথচ তখন কিন্তু সিরিয়া এবং জর্ডান চাইলেই ইসরায়েলে আক্রমণ করতে পারত, তারা কিন্তু বসে আছিল। তারপরের দিন থেকে সবচেয়ে মারাত্মক যে যুদ্ধটা হয় সেটা হচ্ছে সিরিয়ার গোলান মালভূমিতে। ওই সিরিয়ার গোলান মালভূমিতে কারণ হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী ছিল, যদিও ইসরায়েল তখনকার সময়ে ঠিক ততটা শক্তিশালী ছিল না। সিরিয়া যখন যুদ্ধ করছিল তখন মিশর আসলে ওই ইসরায়েলে আক্রমণ করবে দূরে থাক, তারা তাদের নিজেদের দেশকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। অথচ তখন যদি মিশর এবং জর্ডান ইসরায়েলে আক্রমণ করতো, যুদ্ধের ফলাফল অন্যরকম হইতে পারত। কিন্তু প্রথম আক্রমণ করেছিল মিশরে, তারা মিশরকে পরাজিত করে, তারপরে আক্রমণ করে হচ্ছে সিরিয়ার গোলান মালভূমিতে, এবং গোলান মালভূমি দখল করে নেয়। আর এদিকে দখল করে নেয় মিশরের সিনাই উপত্যকা। তার পরবর্তীতে তারা আক্রমণ করে ওই যে জর্ডান যে বিশ্বাসঘাতকতা করে এই ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছিল, সেই ইসরায়েলের পশ্চিম তীর তার দখল করে। এতে আসলে ইসরায়েলের লাভ কীরকম সেটা হচ্ছে মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয়, সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়, এবং ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে নেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মিশর যে গাজাকে দখল করেছিল, জর্ডান যে ফিলিস্তিনি পশ্চিম তীর দখল করেছিল, সেই সবগুলোই ইসরায়েল দখল করে নেয়, এবং 6 দিনের ব্যবধানে ইসরায়েলের আয়তন হয়ে যায় প্রায় 3 গুণের চেয়েও বেশি। এই হচ্ছে 1967 সালের 6 দিনের যুদ্ধের ফলাফল, যেটা বর্তমানে এখনও এই ফলাফল রয়ে গেছে। আরবরা কি করতে পারছে? 1948 সাল থেকে 67 পর্যন্ত এই ছিল
ইসরায়েলদের উন্নতি, আর 1948 থেকে 1967 সাল পর্যন্ত আরবদের এই হচ্ছে অবনতি। এখন 1967 সাল থেকে 2024 পর্যন্ত আরবদের কতটুকু উন্নতি হয়ে গেল? গাজা ধ্বংস এবং পশ্চিম তীর দখল করে বসে আছে ইসরায়েল, এবং সিরিয়ার গোলান মালভূমি যেটা এখনও স্টিল নাও ইসরায়েল দখল করে আছে। আরবরা কি আসলে তারা কি সক্ষম ছিল না এই ইসরায়েলকে ঠেকানোর? আসলে আরবদের এখন না, তখনকার সময় থেকে আসলে আরবদের মধ্যে কোনো ধরনের জাতীয়তাবাদ গড়ে ওঠে নাই। আরবরা ছিল শাসক এবং জনগণ থেকে পৃথক, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। যেখানে ইসরায়েল এবং তার নেতাদের, জনগণ এবং তাদের নেতাদের মধ্যে ছিল একটা আঁতাত সম্পর্ক। তাদের মধ্যে ছিল জাতীয়তাবাদের একটা বিশাল প্রভাব। তারা জানতো এই যুদ্ধে পরাজিত হলে তাদের অস্তিত্ব হুমকির মুখে। আর সেখানে আরবরা তাদের নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতায় ব্যস্ত ছিল। আর আরবরা ছিল তখনকার সময়ে জনগণ থেকে শাসকরা অনেক পৃথক, যেটা স্টিল বর্তমানেও আছে। এই ইসরায়েল শুধু ফিলিস্তিনি, গাজা এবং পশ্চিম তীর দখল করে আছে ব্যাপারটা তা না। এই ইসরায়েল পুরো গোটা আরব মুসলিম বিশ্বে তাদের প্রভাব বিস্তার করে আছে। একটা মুসলিম বিশ্ব কিছু বলার মতো সাহস নাই। এই ইসরায়েল যদি চায় যে তারা 5 দিনে গাজা এবং পশ্চিম তীর দখল করার মতো সক্ষমতা আছে, কিন্তু তারা এখনও দখল করে নাই, এটারও একটা বিশাল ট্রিক্স আছে ইসরায়েলিদের মধ্যে। ধরেন এই গাজা এবং পশ্চিম তীর, ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীর তারা 5 দিন দখল করে নিল এবং তারা নিজেদের আওতাধীন করে তাদের রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া হলো। তাহলে এই যে মিলিয়ন মিলিয়ন ফিলিস্তিনি জনসংখ্যা, তাদের কি হবে? তাদেরকে ইসরায়েলের নাগরিকত্ব দিতে হবে, কিন্তু তারা তো সেটা চায় না। তারা চায় যে ফিলিস্তিনি ভূখণ্ড, তারা জনসংখ্যা চায় না। এই যে রাফা সীমান্তে সবগুলো লোক, গাজার সবগুলো লোক জড়ো করেছিল কিসের জন্য? তারা চেয়েছিল রাফা সীমান্ত দিয়ে সকল জনগণকে, গাজার সকল জনগণকে তারা রাফা সীমান্ত দিয়ে মিশরের সিনাই উপত্যকাতে দিয়ে ওখানে জড়ো করবে, তারা বের করে দিবে। তারপর সেই ভূখণ্ড তাদের দরকার। তাদের দরকার নাই জনসংখ্যা। তারা জনসংখ্যা দিয়ে কি করবে? তাদের দরকার হচ্ছে ভূখণ্ড। এখন যদি তারা একেবারে দখল করে নিজেদের রাষ্ট্র হিসাবে ঘোষণা করে, তাহলে এত এত জনসংখ্যাকে তারা ইসরায়েলের জনসংখ্যা বলে তাদের ঘোষণা দিতে হবে। কিন্তু সেটা তো তারা চায় না। তারা কোনো মুসলিম জনসংখ্যা চায় না, তারা চায় মুসলিম ভূখণ্ড। এই জন্যই তারা নারী ও শিশুদেরকে হত্যা করতেছে। যে নারীরা পরবর্তী প্রজন্মের বংশ তারা উৎপন্ন করবে, যে শিশুরা পরবর্তী প্রজন্মে যুদ্ধ করবে ফিলিস্তিনের জন্য, সে সকল ভবিষ্যতেই তারা নষ্ট করে দিচ্ছে। হাজার হাজার লাখ লাখ ফিলিস্তিনিদেরকে তারা বাস্তুচ্যুত করেছে। শুধু একটাই উদ্দেশ্য, তাদের ভূখণ্ড দরকার, তাদের কোনো মুসলিম জনসংখ্যার দরকার নেই। তারা খুব সহজে তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং তারা সহজে দখল করতে পারে, কিন্তু তারা এটা করবে না। তাদের দরকার হচ্ছে এই ফিলিস্তিনি ভূখণ্ড থেকে যেভাবেই হোক জনসংখ্যাকে নিশ্চিহ্ন করতে হবে, সেটা হোক বাস্তুচ্যুত অথবা হত্যা, গণহত্যা, তাতে কিছু যায় আসে না। তাদের দরকার হচ্ছে ভূখণ্ড। তারা এই গোলান মালভূমিতে, সিরিয়ার গোলান মালভূমি কখনোই তারা আর ছাড়বে না, কখনোই না। সেটা যাই হোক, এই গোলান মালভূমিতেও যেখানে নো ম্যানস ল্যান্ড, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী ছিল, কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষীরা অলরেডি চলে গেছে এই ইসরায়েলের কারণে। ইসরায়েল সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করতেছে বছরের পর বছর। তাদের দরকার ভূখণ্ড। আর আরব বিশ্ব আসলে ঘুমিয়ে আছে। আরব বিশ্ব আসলে এখনও ইউনিটির কথা বলে, ওআইসির কথা বলে, আরব লীগের কথা বলে। আসলে বর্তমানে ওআইসি এবং আরব লীগ একটি কাগজের সংস্থা ছাড়া আসলে কিছুই না। সবচেয়ে খারাপ অবস্থায়
ওই চেঙ্গিস খানের আমলে হালাকু খান যখন বাগদাদ নগরী ধ্বংস করে দিয়েছিল, ঠিক তখনকার সময় যখন অবস্থা ছিল, এখন বর্তমানে ঠিক সেই অবস্থা। এখন হালাকু খান নাই, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই কাজটা করে দিচ্ছে, মুসলমানদেরকে চোখে আঙ্গুল দেখিয়ে দিচ্ছে যে মুসলিমরা তোমরা, তোমাদের অবস্থান এতটুকু, তোমাদের অবস্থান এইরকম। এটা শুধু এখন না, এখন থেকে 100 বছর পরেও ঠিক সেরকম অবস্থায় হবে। আরবরা ইসরায়েলের পদদলে থাকবে। এটার কারণ হচ্ছে একমাত্র তাদের স্বৈর শাসকদের কারণে। তারা ক্ষমতা চায়। ইসরায়েলে মুসাদ যে গোয়েন্দা সংস্থা, এটা ইচ্ছা করলেই আরবদের অনেক বড় বড় নেতাদেরকে হত্যা করতে পারে। এই মুসাদের কারণেই আরবরা কোনো কথা বলে না। কারণ আরবের নেতাদের দরকার হচ্ছে ক্ষমতা। তাদের যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। আরবদের ম্যাক্সিমাম রাষ্ট্রের কোনো ভোটাধিকার নাই, তাদের রাজতন্ত্র। আর ইসরায়েল এবং আমেরিকার রাজতন্ত্র হচ্ছে একটা ব্যবসা। যতদিন রাজতন্ত্র টিকে থাকবে ততদিন তাদের ব্যবসা টিকে থাকবে, ততদিন তারা এই আরবদেরকে গোলামের মতো করে, দাসের মতো করে ব্যবহার করতে থাকবে। এই হচ্ছে মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা। এটা শুধু যে আরব দেশ তা না, বিশ্বের অনেক দেশে আসলে মুসলিম দেশগুলিতেই সবচেয়ে বড় এই অবস্থা। বর্তমানে মুসলিম দেশগুলিতেই গণতন্ত্রের সবচেয়ে খারাপ অবস্থা। হয় সেটা সামরিক শাসন, নয় সেটা রাজতন্ত্র, নয় সেটা পরিবারতন্ত্র, নয় সেটা কোনো একটা ব্যবস্থা যেটা একচিটিয়া ক্ষমতা দখল করে রাখার প্রবণতাকে স্বীকৃতি দেয়। সেটা শুধু মুসলিম দেশগুলিতেই। এই কারণেই মুসলিম দেশের এই অবস্থা। এই পশ্চিমারা, আমেরিকানরা খুব একটা আহামরি জ্ঞানী তা না, কিন্তু তাদের সিস্টেমেটিকলি সিকোয়েন্সটা খুব সুন্দর। এই মুসলিম দেশগুলো থেকেও আসলে প্রতিভা বিকশিত হতে পারে যদি ওই নেতৃত্বে আসনে মেধাবীদেরকে মূল্যায়ন করা হয়। যতদিন না পর্যন্ত এই ক্ষমতা, অর্থ, নারী, লোভ এগুলি থেকে মুসলিম নেতৃত্বরা যারা আছে তারা বেরিয়ে আসবে, ততদিন পর্যন্ত এই ইসরায়েলি ইহুদিরা মুসলমানদেরকে গোলামের মতো করে ব্যবহার করবে। এর থেকে আসলে মুক্তির অন্য কোনো উপায় নাই। প্রথম কথা হচ্ছে ক্ষমতার লোভ ছাড়তে হবে, দ্বিতীয় কথা হচ্ছে অর্থ লোভ ছাড়তে হবে, তৃতীয় কথা হচ্ছে যে কোনো নেতৃত্ব সেটা যাতে জনগণের সাথে সম্পৃক্ত থাকে, জনগণের দ্বারা প্রভাবিত থাকে এবং জনগণ দ্বারা নিয়ন্ত্রিত থাকে। জনগণ যাদেরকে চায় সে যাতে নেতৃত্বে আসনে বসে, সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তাহলে মুসাদ বা অন্য কোনো সিআইএ গোয়েন্দা সংস্থার আসলে ভয় থাকবে না কোনো মুসলিম নেতৃবৃন্দের। তখনই একটা মুসলিম নেতৃবৃন্দ তার ক্ষমতায় আসতে পারে এবং ইসরায়েলের মতো রাষ্ট্রকে পরাজিত করতে পারে। এছাড়া আসলে কখনোই সম্ভব না। ধন্যবাদ।